এখানে আমরা দেখব হচ্ছে member overloading. If we create two or more members having same name but different in number or type of parameter, it is known as member overloading. In C# we can overload methods, constructors and indexed properties. So it is because these members have parameters only. Method overloading. So having two or more methods with same name but different parameters is known as method overloading in C#. The advantage of method overloading is that it increases the readability of the program because you don't need to use different names for same type of action, right? You can perform method overloading in C# by two ways: by changing number of arguments and by changing data type of arguments. Method overloading example by changing number of arguments. Let's see the simple example of method overloading where we are changing number of arguments of add method. এখানে দেখেন পাবলিক ক্লাস স্কেল এর মধ্যে দুইটা স্ট্যাটিক মেথড কি করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে। দুইটার নামই সেম অ্যাড। প্রথমটা দুইটা প্যারামিটার হ্যান্ডেল করে, দুইটা ইন্টিজার টাইপের, এবং পরের অ্যাডটা তিনটা ইন্টিজার হ্যান্ডেল করে, সবগুলা ইন্ট টাইপের। প্রথমটা হচ্ছে যে দুইটা প্যারামিটার নিচ্ছে সেই দুইটার সামেশন যোগফল রিটার্ন করে, এবং পরের যে অ্যাড মেথড আছে সেটাও একই ফাংশন, সেটা হচ্ছে যে তিনটা প্যারামিটার আছে ওগুলার সামেশন বা যোগফল রিটার্ন করে। এবার আমরা মেইন মেথডের মধ্যে যাচ্ছি, সেখানে console.writeLine cal.add 12 13 এই দুইটা আর্গুমেন্ট 12 আর 23 আর্গুমেন্ট পাঠানো হয়েছে, আর পরেরটাতে হচ্ছে ওই cal.add মেথডটা কল করা হয়েছে। এখানে আর্গুমেন্ট তিনটা হইতেছে 12, 23 আর 25। সো cal.add কেন? কারণ ক্লাসের নাম হইতেছে cal এবং অ্যাড হইতেছে মেথডের নাম। তো শুধু অ্যাড লিখলে কি কাজ চলতো কিনা সেটা আপনারা একটু টেস্ট করেন, আমি একটু টেস্ট করব যে cal. এটা লেখা আদৌ জরুরি কিনা। কারণ আমরা এরকম কি আদৌ করছি যে ক্লাসের নামটাকে আমরা সবসময় দিছি? ক্লাসের নাম ছাড়াই তো মনে হয় যে এই শুধু অ্যাড দিলে কাজ করার কথা। তা যাই হোক, এটা সিম্পল একটা ব্যাপার। সো এখন আমরা দেখব হচ্ছে গিয়া মেথড ওভারলোডিং এক্সাম্পল by changing data type of arguments. Let's see another example of method overloading where we are changing data type of arguments. এখানে cal নামে সেই ক্লাসের মধ্যে add নামে দুইটা স্ট্যাটিক মেথড ডিক্লেয়ার করা হয়েছে। প্রথম তার দুইটা প্যারামিটার নেয়, পরের অ্যাড মেথডটাও দুইটা প্যারামিটার নেয়। পার্থক্য হচ্ছে প্রথম অ্যাড মেথডের ক্ষেত্রে প্যারামিটার দুইটা হইতেছে ইন্টিজার টাইপের, পরের অ্যাড মেথডের ক্ষেত্রে প্যারামিটার দুইটা হচ্ছে ফ্লোট টাইপের। তো এখানেও ফাংশন সেম, a + b এই রিটার্ন ভ্যালু করা। তারপর মেইন মেথডের মধ্যে সে cal.add মেথড কল করা হয়েছে। প্রথমটার ক্ষেত্রে হইতেছে 12 আর 23 এই দুইটা ইন্টিজার পাস করা হয়েছে আর্গুমেন্ট, পরেরটার ক্ষেত্রে 12.4 এবং 21.3 এই দুইটা ফ্লোট আর কি নাম্বার আর্গুমেন্ট হিসাবে পাস করা হয়েছে। ফ্লোট হওয়ার কারণে এখানে এফ কথাটা লিখছে আর কি। তো ঠিক আছে, আমরা তাহলে নেক্সট চ্যাপ্টারে যাই, কারণ মাত্র তো 4 মিনিট হইল। এখন আমরা দেখব মেথড ওভাররাইডিং। If derived class defines same method as
defined in its base class. It is known as method overriding in C Sharp. It is used to achieve runtime polymorphism. It enables you to provide specific implementation of the method which is already provided by its base class. To perform method overriding in C Sharp, you need to use virtual keyword with base class method and override keyword with derived class method. C Sharp method overriding example. Let's see a simple example of method overriding in C Sharp. In this example, we are overriding the it method by the help of override keyword. এই যেমন দেখেন অ্যানিম্যাল ক্লাসের মধ্যে ইট মেথডটা ক্রিয়েট করা হয়েছে এবং এখানে রিটার্ন টাইপ ভয়েড ফাইন ঠিক আছে, কিন্তু ভয়েডের আগে যে ভার্চুয়াল ইউজ করছে এর কারণ হচ্ছে যে এটাকে যাতে ওভাররাইড করতে পারে সেই কারণে। তো এই মেথডের কোড হইতেছে এক লাইনই, কনসোল ডট রাইট লাইন ইটিং। আচ্ছা ফাইন। তো ডগ নামে একটা ক্লাস ক্রিয়েট করছে, সেটা অ্যানিম্যাল ক্লাস থেকে ইনহেরিট করে কোলনের মাধ্যমে, ফাইন। তো সেখানে কিন্তু ওই যে ইট নামে একটা মেথড ক্রিয়েট করা হয়েছে এবং সেটা পাশে ভয়েডের পাশে ওভাররাইড কথাটা আছে। তো সেখানের কোডটা কিন্তু ডিফারেন্ট আসলে, সেখানে কোডটা হচ্ছে কনসোল রাইট লাইন ইটিং ব্রেড। এবার মেইন মেথডের মধ্যে আমরা যাই। ডগ ক্লাসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করা হইলো স্মল ডি নামে এবং পরে ডি ডট ইট মেথড, মানে সেক্ষেত্রে প্রিন্ট আউট হবে, কিন্তু শুধু ইটিং হবে না, হবে হচ্ছে গিয়া ইটিং ব্রেড। আচ্ছা, তো বুঝলাম না আসলে আগের চ্যাপ্টারটা ছিল কি মেথড মেম্বার ওভারলোডিং, ফাইন। মেম্বার বলতে ক্লাস মেম্বার বোঝানো হয়েছে, তবে ফিল্ড ওভারলোডিং না, ফিল্ড বাদে অন্যগুলো যেমন কনস্ট্রাক্টর, তারপরে সাধারণ মেথড ওভারলোডিং, তারপরে প্রপার্টি ওভারলোড, সেগুলো কী কী। তো যাই হোক, আমরা এই আসলে আমরা আগের চ্যাপ্টার আসা দেখছিলাম যে হঠাৎ ভুলে কোনো চ্যাপ্টার স্কিপ করলাম কি না সেটা দেখার জন্য আর কি। তারপরে এটা ছিল যে মাত্র দেখলাম মেথড ওভাররাইডিং। এখন আমরা হচ্ছে চাপ তো দিলাম, নেক্সটে কাজ হয় না কেন। C sharp base নামে দেখব। In C sharp base keyword is used to access fields, constructors and methods of base class. Okay, you can use base keyword within instance method constructor or instance property accessor only. You can't use it inside the static method. Base keyword accessing base class field. We can use the base keyword to access the fields of the base class within derived class. It is useful if base and derived classes have the same fields. If derived class doesn't define same field, there is no need to use base keyword. Base class field can be directly accessed by the derived class. Let's see the simple example of base keyword in C sharp which accesses the field of base class. বেস ক্লাস বা প্যারেন্ট ক্লাস অ্যানিম্যাল, তার মধ্যে একটা ফিল্ড আছে কালার নামে, পাবলিক স্ট্রিং কালার ইকুয়ালস টু হোয়াইট, ফাইন। তো এখানে এখন ডিরাইভ ক্লাস হইতেছে গিয়ে ডগ, সেটার মধ্যেও কালার নামে একটা স্ট্রিং কালার ডিক্লেয়ার করা হয়েছে, ফিল্ড ইকুয়ালস টু ব্ল্যাক। আবার সেখানে ডগ মেথডের ডগ ক্লাসের মধ্যে আবার একটা মেথড আছে শো কালার নামে, ফাইন। শো কালারের কোডগুলো কি কি, কনসোল রাইট লাইন বেস ডট কালার, আর তার নিচে আছে কনসোল রাইট লাইন কালার। আচ্ছা, আউটপুটটি কি হয়, আউটপুট একটা ব্ল্যাক হবে আর একটা হচ্ছে হোয়াইট হবে আর কি, এমনি তো হওয়ার কথা। এখন মেইন মেথডের মধ্যে ডি নামে একটা ডগ ইনস্ট্যান্স ক্রিয়েট করা হয়েছে, পরে ডি ডট শো কালার মেথড কল করা হয়েছে। আউটপুটটা আমি দেখি আগে।
তাহলে ব্যাখ্যা করতে সুবিধা হবে। আউটপুটটা হোয়াইট এবং নিচে হইতেছে ব্ল্যাক। এর কারণ কি, বেস ডট কালার কেন লিখছে, মানে হইতেছে যে বেস ক্লাসের যে কালার সেটা জানতে চাইছে আর কি, সেটা তো হোয়াইটই হবে। আর শুধু কালার, যেহেতু একই নামে মনে করেন যে ডেরাইভড ক্লাস বা চাইল্ড ক্লাসে মনে করেন যে সে ফিল্ড আছে, তখন শুধু কালার মানে হচ্ছে গিয়া সেই চাইল্ড ক্লাসের কালার, অর্থাৎ আচ্ছা ঠিক আছে, তো আশা করি বোঝা গেছে। এখন আমরা দেখি যে বেস কিওয়ার্ড এক্সাম্পল কলিং বেস ক্লাস মেথড। By the help of base keyword, we can call the base class method also. It is useful if base and derived classes defines same method. In other words, if method is overridden, if derived class doesn't define same method, there is no need to use base keyword. Base class method can be directly called by the derived class method. Let's see the simple example of base keyword which calls the method of base class. অ্যানিমেল ক্লাসের মধ্যে এখানে দেখেন একটা মেথড ক্রিয়েট করছে ইট নামে, ভার্চুয়াল ভয়েড। ভার্চুয়াল মানেই তো এটাকে ওভাররাইড করা যাবে এরকম, এবং এটার মধ্যে কোড হচ্ছে কনসোল রাইট লাইন ইটিং ফাইন। তারপর ডগ ক্লাস ক্রিয়েট করা হয়েছে, এটা চাইল্ড ক্লাস বা ডিরাইভড ক্লাস। তারপরে ওই উপরের মেথডটাকে ভার্চুয়াল ইট মেথডটাকে এখানে ওভাররাইড করছে ফাইন। এরকম কোড তো আমরা আগেও দেখছি, কিছুক্ষণ আগেই তো দেখলাম। কিন্তু এখানে সেই ওভাররাইড ভয়েড ইট মেথডের মধ্যে বেস ডট ইট এভাবে লিখছে। বেস ডট ইট মানে হইতেছে তাহলে সেক্ষেত্রে প্যারেন্ট বা বেস ক্লাসের যে হইতেছে ইট মেথডের যা আছে সেটা সেই কোডটা এক্সিকিউট করবে। হ্যাঁ, তারপরে আর ওভাররাইডেড যে ইট মেথড আছে সেটা নিজস্ব কোড হইতেছে এরকম যে ইটিং ব্রেড, আর ওখানে ছিল হইতেছে বেস ডট ইটে ছিল কি শুধু ইটিং। তো যার ফলে হইতেছে আপনার কি বলবো, দেখা যাক মেইন মেথডের মধ্যে কি হয়। ডি ডট ইট যখন কল করা হয়েছে, তো তখন ডগের এই ওভাররাইড ভয়েড ইট মেথডটাই কল করবে। এটার সাথে সাথে ফার্স্টে ওই যে বেস ডট ইট কল হবে, পরে এখানে প্রিন্ট হবে ইটিং ব্রেড। সো ইটিং, তারপর নিচে হবে ইটিং ব্রেড। ইনহেরিটেন্স, calling base class constructor internally. Whenever you inherit the base class constructor is internally invoked. Let's see the example of calling base constructor. এখানে অ্যানিমেল ক্লাস ক্রিয়েট করা হয়েছে, সে অ্যানিমেল ক্লাসের মধ্যে আবার একটা কি আছে, কনস্ট্রাক্টর আছে না। উপরের লেখাটা চলেন আরেকবার আমরা পড়ি কি লিখছে এখানে। Inheritance, calling base class constructor internally. Whenever you inherit the base class constructor is internally invoked. Let's see the example of calling base constructor. So এখানে পাবলিক রিটার্ন টাইপ ছাড়া যে অ্যানিমেল মেথড আছে সেটা হচ্ছে অবশ্যই একটা কনস্ট্রাক্টর। এখানে কোড হচ্ছে কনসোল ডট রাইট লাইন অ্যানিমেল ডট 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 হচ্ছে ফাইন। তারপর ডগ ক্লাস ক্রিয়েট করা হইল, এবং ডগ ক্লাসেরও মনে করেন যে একটা কনস্ট্রাক্টর আছে, কনসোল রাইট লাইন ডগ ডট ডট ফাইন। এখন মেইন মেথডের মধ্যে ডগ ডি ইকুয়ালস টু নিউ ডগ মেথড, এখানে তাহলে কনস্ট্রাক্টর কল হবে। তো কনস্ট্রাক্টর কল হইলে কি হবে, ডগ ডট 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 এটা প্রিন্ট হবে নাকি ওইটা প্রিন্ট হবে? ডগ ডট ডট এটাই তো প্রিন্ট হওয়ার কথা। চলুন দেখি, অ্যানিমেল আর ডগ দুইটাই প্রিন্ট হইলো। কেন প্রিন্ট হইলো? I have no idea যে কেন প্রিন্ট হলো।
দুটাই কেন প্রিন্ট হইতে হবে? আচ্ছা, যাই হোক, যদি আপনারা কোনো ব্যাখ্যা জানেন তাহলে কমেন্টে জানান, আমিও পরে চিন্তা করে দেখব। আসলে ডিউরেশন ট্রাই করতেছি আপনার 20 মিনিটের কাছাকাছি করার, অলরেডি 15 মিনিট আসছে। এখন আমরা দেখব সি শার্প পলিমরফিজম। The term polymorphism is the combination of poly plus morphs, which means many forms. It is a Greek word. In object-oriented programming, we use three main concepts: inheritance, encapsulation, and polymorphism. There are two types of polymorphism in C#: compile time polymorphism and runtime polymorphism. Compile time polymorphism is achieved by method overloading and operator overloading in C#. It is also known as static binding or early binding. Runtime polymorphism is achieved by method overriding, which is also known as dynamic binding or late binding. Runtime polymorphism example. Let's see a simple example of runtime polymorphism in C#. এখানে পাবলিক ক্লাস অ্যানিমাল ডিক্লেয়ার করা হয়েছে, তার মধ্যে পাবলিক ভার্চুয়াল ভয়েড ইট মেথড, আচ্ছা, কনসোল রাইট লাইন ইটিং ফাইন, ডগ ক্লাসের মধ্যে এটাকে ওভাররাইড করছে, পাবলিক ওভাররাইড ভয়েড ইট ইটিং ব্রেড। এই ধরনের কোড আমরা আগে দেখছি, ফাইন। তাই অ্যানিম্যাল এ ইকুয়ালস টু নিউ ডগ লিখছে, ডগ এ ইকুয়ালস টু নিউ ডগ না, অ্যানিম্যাল এ ইকুয়ালস টু নিউ ডগ, তোর এ ডট ইট প্রিন্টে যে কী হয়, আই হ্যাভ নো আইডিয়া। ইটিং ব্রেড বলতেছে কেন? ফার্স্টে অ্যানিম্যাল কথাটা ইউজ করলে এটা তো আসলে ডগ ক্রিয়েট করছে, বুঝছেন, ইনস্ট্যান্স, সেই কারণে এটার আসলে ইটিং ব্রেডই হবে আর কি, ওভাররাইড করছে আর কি, সেই কারণে। আচ্ছা, যাই হোক, রান টাইম পলিমরফিজম এক্সাম্পল 2 দেখেন। লেটস সি another example of runtime polymorphism in C# where we are having two derived classes. Class shape নামে একটা ক্লাস ডিক্লেয়ার করছে, পাবলিক ভার্চুয়াল ভয়েড ড্র, কনসোল রাইট লাইন ড্রয়িং, ওকে। তারপরে শেপ হইতেছে আপনার বেস ক্লাস বা প্যারেন্ট ক্লাস, আর রেক্টেঙ্গেল হইতেছে আপনার ডিরাইভড ক্লাস। শেপটাকে ইনহেরিট করছে, এবং ওখানে যে ড্র মেথডটাকে এখানে ওভাররাইড করছে, ওখানে ভার্চুয়াল ছিল, এখানে ওভাররাইড আছে, ফাইন। ড্রয়িং রেক্টেঙ্গেল বলতেছে, আর ওখানে হচ্ছে শুধু ড্রয়িং। আচ্ছা, তারপরে আবার সার্কেল নামে আরেকটা মানে ডিরাইভড ক্লাস আনলো, শেপ থেকে ইনহেরিট করতেছে, এখানেও ওই ড্র মেথডটা ওভাররাইড করছে, ড্রয়িং সার্কেল, ফাইন। তারপরে মেন মেথডের মধ্যে দেখেন শেপ এস নামে মনে করেন শেপের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করা হলো, এরকম আলাদা আলাদা না দিয়ে একবারে ডিক্লারেশন আর কি বলবো ইনিশিয়ালাইজেশন করতে পারতো, শেপ এস ইকুয়ালস টু নিউ শেপ, ঠিক না? তারপরে এস ইকুয়ালস টু ড্র দিছে, ড্র মেথড, এস ডট ড্র মেথড আর কি, ফাইন। ওই এসেরই মনে করেন, আচ্ছা, ওইখানে যদি প্রথম দুইটা লাইন যদি একসাথে লিখতো, মানে শেপ এস সেমিকোলন এস ইকুয়ালস টু নিউ শেপ, এইভাবে দুই লাইন না লেখা যদি একবারই লিখতো, শেপ এস ইকুয়ালস টু নিউ শেপ, হ্যাঁ, প্যারেন্থেসিস সেমিকোলন, তাহলে একই রকম কোড হইতো কিনা সেটা একটু দেখেন, টেস্ট করে, আমিও দেখব। এস ডট ড্র ক্রিয়েট করলো, এসের মানে সে অরিজিনাল মেথডটা কল করলো, তারপর এস ইকুয়ালস টু নিউ রেক্টেঙ্গেল, আর মনে হয় এস এটা করা হয়েছে আর কি, আর চেঞ্জ করলো, আগে ছিল এস ছিল হচ্ছে গিয়ে নিউ শেপ প্যারেন্ট ক্লাসের ইনস্ট্যান্স বা বেস ক্লাসের ইনস্ট্যান্স, এখন এই এসটাকে বললো না, এস হইতেছে রেক্টেঙ্গেল নামক যে চাইল্ড ক্লাস আছে সেটার ইনস্ট্যান্স, আর এস ডট ড্র করলো, তাহলে তো মনে করেন আউটপুট ডিফারেন্ট হবে। আমি যদি আবার চেঞ্জ করে এস ইকুয়ালস টু না, যে এটা হচ্ছে নিউ সার্কেল,
মানে সার্কেল ক্লাসের একটা ইনস্ট্যান্স, তাহলে তো এস ডট ড্র এটা তো ডিফারেন্ট হবে। সুতরাং ফার্স্টে ড্র হবে আউটপুটে, তারপরে হবে ফার্স্টে হবে ড্রয়িং, পরে হবে ড্রয়িং রেক্টেঙ্গেল, তারপরে হবে ড্রয়িং সার্কেল, এরকমই হওয়ার কথা এক্স্যাক্টলি। আচ্ছা, runtime polymorphism with data members. Runtime polymorphism cannot be achieved by data members in C#. Let's see an example where we are accessing the field by reference variable which refers to the instance of derived class. আচ্ছা, অ্যানিম্যাল ক্লাস হচ্ছে প্যারেন্ট বা বেস ক্লাস, এর মধ্যে কালার হচ্ছে মনে করেন একটা ফিল্ড স্ট্রিং কালার হোয়াইট, আবার ডগের মধ্যেও কিন্তু সেই স্ট্রিং কালার আছে, পাবলিক স্ট্রিং কালার, ওটা আবার ব্ল্যাক। এই ধরনের কোড আমরা আগে দেখছি। পরে মেইন মেথডের মধ্যে অ্যানিমেল ডি ইকুয়ালস টু নিউ ডগ দিছে, পরে ডি ডট কালার দিছে। তো সেক্ষেত্রে ডগের কালারটাই তো প্রিন্ট হওয়ার কথা, ব্ল্যাক প্রিন্ট হওয়ার কথা। চলুন দেখি, হোয়াইট প্রিন্ট হয়েছে, কি বলবে আসলে, আই হ্যাভ নো আইডিয়া কখনো হোয়াইট কখনো ডগ কেন প্রিন্ট হয়। এখানে যে অ্যানিমেল ডি ইকুয়ালস টু নিউ ডগ দিছে, এখানে যদি অ্যানিমেল না দিয়ে যদি ডগ দিত তাহলে কি হইতো সেটা দেখেন, সেটাকে হোয়াইটই হইতো না ব্ল্যাক হইতো, সেটা একটু দেখেন। আর অনেক সময় এই সাইটে ভুলও থাকতে পারে কিছু কিছু জায়গায়। প্রত্যেকটা কোড আপনাকে, সাইটের নাম তো আপনি জানেন, java-t-point.com, এই সাইটে গিয়ে আপনি এই আমার ভিডিওগুলো দেখেন এবং সাইমultaneously ওইগুলাও ফলো করেন। এই যে আমি যখন অবসর সময় কী করি, আমার নিজের ভিডিওগুলো আমি নিজেই দেখি, তারপর একই সাথে ওই সাইটটা মানে এই সাইটটা ভিজিট করে তখন এই কোডগুলো আমি প্র্যাকটিস করি। এইভাবে আপনিও ট্রাই করেন। তো যাই হোক, এই ভিডিও আর লেংথি করব না, সিল্ড কিওয়ার্ড না হয় পরের ভিডিওতে দেখবো আমরা। তো 36 নম্বর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।